ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান কোভিড-19 পরিস্থিতিতে 2020 শিক্ষাবর্ষে পুনর্বিন্যাসিত যে পাঠ্যসূচি আছে সেই পাঠ্যসূচির আলোকে আমরা এই বিষয়গুলো এখন আলোচনা করব। তো আলোচনার ক্ষেত্রে প্রথমে আমরা বিজ্ঞান নিয়ে আলোচনা করছি। তো বিজ্ঞানে দেখো বাম দিকে বলেছে অধ্যায়ের নাম ও বিষয়বস্তুর শিরোনাম। তো তোমরা যখন কভার পেজ করবা, কভার পেজে লিখবা যে নির্ধারিত কাজ 1। এখন তার আন্ডারে যে শিরোনাম, এই যে এতগুলা জিনিস কিন্তু লেখা অনেক কঠিন। এই কারণে নির্ধারিত কাজ 1 অধ্যায় 1 ও 2 এইটুকু লিখলেই চলবে। তো অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজগুলো আমরা দেখি। প্রথমে বলেছে বিজ্ঞান কি। এই কথার অর্থটা হচ্ছে বিজ্ঞান কাকে বলে এবং সে কিভাবে কাজ করে, এই দুটো বিষয়কে তুমি একত্রিত করে বিজ্ঞানের সংজ্ঞা দিবা। অর্থাৎ যাচাই বাছাই, তুলনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ বা প্রাপ্ত তথ্য উপাত্ত বিচার বিশ্লেষণ করে যেভাবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি সেই প্রক্রিয়াটাই হচ্ছে বিজ্ঞান। এই সংক্রান্ত একটা সংজ্ঞা বইতে সরাসরি দেয়া আছে, সেই সংজ্ঞাটাই দিবা। দেওয়ার পরে তুমি হয়তোবা কিছু তথ্য এবং যুক্তি দিতে পারো। তথ্য এবং যুক্তি কি? যেমন তোমার ব্যক্তিগত মন্তব্য যে এই রকম হলে বা এইভাবে তথ্য সংগ্রহ করলে সেটাকে বিজ্ঞান বলা হবে, কিন্তু এর বাইরে অন্য কোনো ভাবে করলে সেটাকে বিজ্ঞান বলা যাবে না। এইভাবে তুমি একটা যুক্তি দিতে পারো বিজ্ঞান কাকে বলে এটা বলার পরে। যেমন তথ্য সংগ্রহ করে যাচাই বাছাই বিশ্লেষণের পরে চূড়ান্ত যে তথ্য থাকে সেই তথ্যকে গ্রহণ করা, এটাকে বলা হয় বিজ্ঞান। তো এই ধাপগুলো অনুসরণ করলেই কেবল সেটাকে বৈজ্ঞানিক প্রক্রিয়া বা বিজ্ঞান বলা যাবে, কিন্তু আনুমানিক বা অনুমান নির্ভর কোনো কিছুকে বিজ্ঞান বলা যাবে না। 2 নম্বরে বলেছে উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানি দরকার কিনা তা পরীক্ষার জন্য বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো কি কি হবে। দেখো তোমার বইতে বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ আছে 6 থেকে 7টা। তো সেই 6 থেকে 7টা ধাপ আবার কিভাবে পরীক্ষা করবা তার জন্য উদাহরণের মাধ্যমে বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা ওই উদাহরণটা একটু ভালো করে পড়বা। পড়ে যে প্রথমে সিদ্ধান্ত বলবা যে উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন কিনা তা নিচে একটি পরীক্ষার মাধ্যমে উপস্থাপন করা হলো। তো প্রয়োজনীয় উপকরণে তুমি যদি গাছ দিয়ে উদাহরণ দাও, যেমন 2টা গাছ বললাম, ঠিক আছে, একটায় পানি দিলা একটায় পানি দিবা না, তার জন্য ধরো মাটি রাখলা, পানি রাখলা, এরকম অনেক উপাদানগুলো দিলা। তো গাছ 2টাকে তুমি মাটিতে, শুকনা মাটিতে লাগানোর পরে একটা গাছের মাটিতে তুমি পানি দিবা আর একটায় পানি দিবা না। তো কিছুদিন পরে দেখা যাবে যেটা পানি দিছো ওটা বেঁচে আছে আর যেটা পানি দাও নাই সেটা মারা গেছে। তাহলে এখান থেকে বোঝা যায় কি যে উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন। এখন বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ কি কি, যেমন মনে করো উপাত্ত সংগ্রহ, উপাত্ত বিশ্লেষণ, হ্যাঁ, ধারণা গ্রহণ যে হ্যাঁ এখানে গাছ পানি ছাড়া বাঁচতেও পারে নাও পারে। তো তুমি একটা ধারণা নিলা যে হ্যাঁ আমাদের উদ্ভিদ পানি ছাড়া বাঁচতে পারবে না, এটা তুমি ধারণা করলা। তারপরে সেই ধারণার উপর ভিত্তি করে তুমি বাস্তবে কি করলা, 2টা আলাদা গাছ সংগ্রহ করলা। সেই গাছ সংগ্রহ করে তুমি সেই গাছ তারপরে হচ্ছে কি হলো, ওই যে একটা মাটির মধ্যে রাখলা আর একটা শুকনা মাটির মধ্যে রাখলা, রেখে একটায় পানি দিলা দিলা না, এইগুলা নিয়ে একটু আলোচনা দিবা। কিন্তু এইখানে যে 7টা ধাপ হবে এটা তোমার প্রথম অধ্যায়ের 3 নাম্বার পৃষ্ঠাতেই তুমি পেয়ে যাবা যে আসলে সেই 7টা ধাপ কি কি। তো এই ধাপগুলা দেখাই দিলেই হয়ে যাবে। 3 নং প্রশ্নে বলা হয়েছে তোমার একটি বইয়ের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, প্রস্থ 15 সেন্টিমিটার, উচ্চতা 1 সেন্টিমিটার, এর 50টি বইয়ের আয়তন কত। তো তুমি এটা অঙ্কের মতো করে হিসেব করবা যে আমরা জানি আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো দেওয়া আছে দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, প্রস্থ 15 সেন্টিমিটার, উচ্চতা 1 সেন্টিমিটার। সুতরাং একটি বইয়ের আয়তন হবে 20 গুণ 15 গুণ 1, তোমার উত্তর আসবে 300 সেন্টিমিটার। তো তোমার একটি বইয়ের আয়তন হচ্ছে 300 ঘন সেন্টিমিটার। খালি সেন্টিমিটার বললে হবে না, 300 ঘন সেন্টিমিটার। ঘন কারণ
2 জনরে গুণ করলে হয় বর্গ, 3 জনরে গুণ করলে হয় ঘন। এই কারণে একটি বইয়ের আয়তন হবে 300 ঘন সেন্টিমিটার। এখন তোমার প্রশ্নে জানতে চাইছে 50টি বইয়ের আয়তন কত। সুতরাং 50টি বইয়ের আয়তন ওই 300 কে 50 দ্বারা ভাগ করবা, তাহলে হবে 15,000 ঘন সেন্টিমিটার। এটাই হলো 50টি বইয়ের আয়তন। 4 নাম্বার প্রশ্নে বলছে আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে অ্যামিবা ও মাশরুম কোন রাজ্যের অন্তর্গত, এদের বৈশিষ্ট্য লেখো। তো অ্যামিবা এবং মাশরুম এটা হচ্ছে তোমার ওই দ্বিতীয় অধ্যায়ের জীবজগৎ, যেটা এই জীবজগতে থেকে দেওয়া হয়েছে, এবং এখানে যে পার্ট 2 জীবজগতের শ্রেণীকরণ, এই পার্ট 2 এর মধ্যে বলে দেওয়া আছে যে অ্যামিবা এবং মাশরুম কোন রাজ্যের অন্তর্গত। তাহলে এই 4 নাম্বার প্রশ্নের জন্য, এই 4 নং প্রশ্নের জন্য তোমরা কি করবা, তোমরা হচ্ছে কি হলো দ্বিতীয় অধ্যায়ের এই যে পার্ট 2 আছে জীবজগতের শ্রেণীকরণ, এই অংশে যাবা এবং এই অংশে যে দেখবা যে অ্যামিবা এবং মাশরুম কোন রাজ্যের কথা বলা হয়েছে। তো প্রথমে সিদ্ধান্ত দিবা যে এটি এই রাজ্যের অন্তর্গত, তারপরে এদের বৈশিষ্ট্যগুলা 1 2 3 4 করে লিখবা যে এই শ্রেণীর বৈশিষ্ট্যটি নিচে লেখা হলো। 1 নম্বরে এইরকম, 2 নম্বরে এইরকম, এরা এককোষী হয় বা এরা বহুকোষী হয়, তারপরে এরা এই পদ্ধতিতে কোষ বিভাজন করে, এই ধরনের তথ্যগুলা তুমি 4 নং প্রশ্নে দিবা। এরপরে যদি আমরা 5 নাম্বার প্রশ্ন আসি, এটা হচ্ছে উদ্দীপক। সাইকাস, পাইনাস, সুপারি গাছ, মশ, কাঁঠাল, সরিষা, এইগুলা বিভিন্ন গাছের নাম দিল, এটা হচ্ছে উদ্দীপক। এখন এখানে বলেছে ছকে উল্লিখিত উদ্ভিদগুলো মানে এই গাছগুলো কোন ধরনের, কোন ধরনের। এখন গাছের প্রকারভেদের মধ্যে আছে তারা কি সপুষ্পক নাকি অপুষ্পক, আবৃতবীজী উদ্ভিদ নাকি নগ্নবীজী উদ্ভিদ, এই ধরনের কথাগুলা বলা আছে। তো এদের মধ্যে কোনটা কোন ধরনের, কোনটা সপুষ্পক, কোনটা অপুষ্পক, কোনটা আবৃতবীজী, কোনটা নগ্নবীজী, এইভাবে করতে হবে। তারপরে তাদের বৈশিষ্ট্য, তো এদের মধ্য থেকে এক এক ক্যাটাগরি একবারে দিবা। যেমন যারা সপুষ্পক উদ্ভিদ তাদের হেডিং এর আন্ডারে দিয়ে এখান থেকে দেবা যে কে কে সপুষ্পক উদ্ভিদ, যে এইটা 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 এই 3 জন সপুষ্পক উদ্ভিদ, তাহলে নিচে সপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো লেখা হলো। এরপরে 1 2 3 4 করে সপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্য লিখবা যে এদের ফুল হয়, ফল হয়, এদের বীজ হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়া হলো এদের বীজপত্র থাকে, এরকম আর কি সপুষ্পক উদ্ভিদের যতগুলা বৈশিষ্ট্য আছে তোমার বইতে যা দেওয়া আছে ওইগুলা তুলে ধরবা। এরপরে আবার অপুষ্পক উদ্ভিদের মধ্যে দেখা গেল সাইকাস বা এরকম মশ, এইগুলা চলে আসবে। তাহলে তুমি সেই অপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো আবার পরবর্তী হেডিং এর আন্ডারে দিবা। এইভাবে করে তাদের বৈশিষ্ট্যগুলো তুলে ধরবা। কোনোটা যদি আবৃতবীজী হয় তাহলে আবৃতবীজীর বৈশিষ্ট্যগুলা হেডিং দিবা আবৃতবীজী উদ্ভিদ, তার আন্ডারে তুমি লিখবা যে কাঁঠাল। তো কাঁঠাল যেহেতু আবৃতবীজী উদ্ভিদ হলে এখন কাঁঠালের বৈশিষ্ট্যগুলো আবার এরপরে দিয়ে দিবা। তো এই সব কিছু তুমি তোমার বইতে পেয়ে যাবা। তো তাহলে এইখানে যেই তথ্যগুলো দেওয়া আছে এদেরকে তুমি এই 3 ভাগে ভাগ করবা, একটা হবে সপুষ্পক, একটা হবে অপুষ্পক, আর একটা হবে আবৃতবীজী, এর বাইরে তোমার নগ্নবীজীও হইতে পারে। সেই তথ্যগুলো তুমি এখান থেকে নিয়ে তারপরে লিখবা, এই হচ্ছে তোমার কাজ। কারণ এইখান থেকে কি কি দেখা হবে, তুমি বিজ্ঞান কি বললা সেই ক্ষেত্রে তোমার তথ্য এবং যুক্তি কি নির্ভুল আছে কিনা, এবং তুমি প্রত্যেকটার ক্ষেত্রে কোনো ব্যাখ্যা প্রদান করেছো কিনা, যদি ব্যাখ্যা প্রদান করো তাহলে ফুল মার্কস। 2 নম্বর হচ্ছে প্রশ্নের চাহিদা অনুযায়ী উত্তর প্রদানের সক্ষমতা, যে এক একটা এক এক রকম প্রশ্ন, এখন যেই ধরনের প্রশ্ন বলছে সাজিয়ে গুছিয়ে তুমি সেভাবে লিখতে পারতেছো কিনা, এটা হচ্ছে চাহিদা অনুযায়ী উত্তর। তারপর হচ্ছে প্রশ্নের অনুধাবন ক্ষমতা, প্রশ্নে কোনটায় কি চাইছে, আয়তন চাইছে নাকি ক্ষেত্রফল চেয়েছে, নাকি শুধু মুখস্থ ভাবে ধাপগুলা জানতে চেয়েছে, নাকি এই ধাপগুলার সাথে সাথে পানি দরকার কিনা সেই পরীক্ষারও বর্ণনা দিবা। অর্থাৎ পরীক্ষারও বর্ণনা হবে, আবার সেই সাথে সাথে ধাপগুলারও বর্ণনা হবে, 2 ধরনের বর্ণনা হবে কিনা, এইটা হচ্ছে গিয়া হলো চাহিদা অনুযায়ী উত্তর। প্রশ্নের এটা হচ্ছে অনুধাবন, যে প্রশ্নে কি চেয়েছে এটা তুমি বুঝতে পেরেছো কিনা। বিষয়বস্তুর গভীরতা, অনেকে আছে 1 লাইনে উত্তর দিয়েই শেষ করে দেয়, তার মানে হচ্ছে সে অনেক গভীরে তথ্য জানে না। কিন্তু বিষয়বস্তুর গভীরতা বলতে বোঝায় যে তুমি এই বিষয়ে আরো অনেক বেশি কিছু জানো কিনা। যদি তুমি বেশি কিছু জেনে থাকো তাহলে সেই তথ্যগুলো তোমাকে এখানে প্রদান করতে হবে। আর লাস্ট টান হচ্ছে প্রয়োগ ক্ষমতা, প্রয়োগ মানে বাস্তবে তুমি এটাকে অ্যাপ্লাই করতে
পারতেছো কিনা। যেমন এই যে এখানে যে গাছগুলার নাম দেওয়া আছে সেই গাছগুলাকে তুমি বিভিন্ন ভাগে ভাগ করতে পারতেছো কিনা, এটা হচ্ছে তোমার প্রয়োগ ক্ষমতা। বা অ্যামিবা এবং মাশরুম কোন রাজ্যের অন্তর্গত, তাদের বৈশিষ্ট্য কি কি, তাদের সম্পর্কে দুই একটা মন্তব্য দিলে সেইগুলো হবে তোমার প্রয়োগ ক্ষমতার অন্তর্গত, যে এটা এইখানে ব্যবহার করা হয় সেই নলেজটা তোমার আছে। এইভাবে করে তোমার এই বিজ্ঞানের এই পার্টগুলা